প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন টিভি নলেজ দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, TVN ওয়েলনেস TVN24 এর একটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। সেই সাথে আমাদের সাথে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকে আমরা আহ একটু ভিন্নধর্মী এই কারণে যে এই বিষয়টি আমরা আসলে কখনো কথা বলি না। আমরা সবসময় বিভিন্ন রোগ প্রতিরোধের কথা বলি, ওষুধের কথা বলি, কিন্তু আজকে আমরা জানবো যে যাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে, সেই হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রতিরোধে ওষুধ ছাড়া কি ব্যবস্থা আছে, এবং পাশাপাশি এটাও শুনবো যে কখন ওষুধ না গ্রহণ করলেই নয়। দুটো বিষয়ই থাকবে, কারণ অনেকের মধ্যে ধারণা আছে যে আমরা হয়তো অযথা ওষুধ গ্রহণ করি কোনো একটা রোগ প্রতিরোধের ক্ষেত্রে। এটা তো যদি আমরা অন্য কোনো ব্যবস্থা নেই, যেমন ব্যায়াম, খাদ্যাভ্যাস পরিবর্তন, জীবনযাত্রা পরিবর্তন করি, তাহলেই হয়তো রোগটা প্রতিরোধ করা যায়। তো অযথা কেন ওষুধটা নিব? তো এই প্রসঙ্গগুলো আসবে। তো দর্শক, আজকের অতিথি আপনারা সবাই তাকে চেনেন, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মঞ্জুর মোর্শেদ আমাদের সাথে যোগ দিচ্ছেন নিউ ইয়র্ক থেকে। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ শ্রদ্ধেয়ভাজন ডক্টর সজল আশফাক ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে সাথে TVN24 কর্তৃপক্ষকে অনেক অনেক সালাম শুভেচ্ছা জানাচ্ছি, এবং দর্শকবৃন্দ যারা আপনারা এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। দর্শক, আপনারা যারা আছেন আমাদের সাথে, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। স্ক্রিনে সেই নাম্বারটি দেখা যাবে, সেই যেই নাম্বারটিতে আপনারা ফোন করবেন, সেই নাম্বারটিতে আপনারা আমাদেরকে ফোন করে প্রশ্ন রাখতে পারেন। তবে লক্ষ্য রাখবেন, আজকের বিষয়ের উপর প্রশ্নটা করলে ভালো হয়। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, প্রথমেই আমরা যদি শুরু করি যে হার্ট অ্যাটাকের ঝুঁকি নিয়ে আমরা সবাই ভাবি। একটা বয়সের পরে তো অবশ্যই, আজকাল কম বয়সেও দেখা যাচ্ছে বাংলাদেশি কমিউনিটির মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকির প্রবণতা বেশি। সেটা আপনি এর আগে অনেকবার বলেছেন আমাদের অনুষ্ঠানে। তো ইত্যাদি নানা বিষয় বিবেচনা করে একটা প্রশ্ন অনেক সময় ওঠে যে কিভাবে এটা প্রতিরোধ করা সম্ভব। আমরা সবসময় জানি যে অনেক রোগী প্রতিরোধ করা সম্ভব। তো এক্ষেত্রে প্রতিরোধের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? মানে আমরা ধরে নেই, আপনি যদি ভাগ করে বলেন, আমি আপনাকে একটু ধরিয়ে দিচ্ছি যে যাদের কোনো ধরনের সমস্যাই নেই, মানে কোনো সমস্যা ডায়াগনোসিস হয়নি, হ্যাঁ, কোনো ডায়াগনোস কিছু নাই, আবার কারো কারো ধরেন কিছু কিছু সমস্যা আছে যেটা হার্ট অ্যাটাকের ঝুঁকি সৃষ্টি করে, সেরকম রোগ আছে, তাদের ক্ষেত্রে কি কি করা যেতে পারে? মঞ্জুর মোর্শেদ। জি, খুবই সুন্দর প্রশ্ন। প্রথমে আমি বলবো, হার্ট অ্যাটাক যখন মানুষের হয়ে থাকে তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে, এটা বলবো। কারণটা তখন থেকে টাইমটা কিন্তু ক্লিকিং হচ্ছে, এবং আপনাকে একটা নির্দিষ্ট টাইমে হসপিটালে যেতে হবে, ইন্টারভেনশন প্রয়োজন হলে করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেটি ডক্টর সজল আশফাক ভাই বলেছেন যে হার্ট অ্যাটাক ম্যাক্সিমাম সময় আপনি প্রিভেন্ট করতে পারেন। যদিও এটি ওয়ার্ল্ড ওয়াইড হার্ট অ্যাটাক হচ্ছে দ্য নাম্বার 1 কিলার, এবং আমাদের মেডিসিনের রেভলিউশনারি অনেক কিছু বের হওয়াতে, ওষুধ বলেন, টেকনোলজি বলেন, অনেক কিছু আপনার অনেক অ্যাডভান্স হয়েছে, এরপরও কিন্তু হার্ট অ্যাটাক কিন্তু নাম্বার 1 কিলার। এভরি 30 সেকেন্ড 34 সেকেন্ড আপনার মানুষ মারা যাচ্ছে হার্ট অ্যাটাকে, এবং সেটি শুধু আমেরিকা নয়, এবং ওয়ার্ল্ড ওয়াইডে। হ্যাঁ, কিন্তু সবচেয়ে ভালো যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে যে 80% এন্ড অ্যাবাভ আপনার হার্ট অ্যাটাক কিন্তু প্রিভেন্ট করা যায়, যেটি ডক্টর সজল আশফাক ভাই বলেছেন এর আগে। এবং সেই হার্ট অ্যাটাকটা আপনার প্রিভেন্ট করতে হলে আপনাকে কি করতে হবে, সেটি আপনার আজকের মূলপাদ্য বিষয়। তো এটি একটু বড় ধরনের হয়ে যাবে, কিন্তু একটু আপনারা একটু ধৈর্য ধরে। তো প্রথমে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে আপনাকে আপনার ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে। যেহেতু আমরা আজকে ওষুধ ছাড়া কিভাবে আপনার এটা প্রিভেন্ট করা যায় সেটির উপর গুরুত্ব দেব। ওষুধ, হ্যাঁ, ওষুধ যদি দরকার হয় আপনাকে খেতে হবে, কিন্তু সেই সাথে সাথে আপনার লাইফস্টাইল, ডায়েট, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই নজর দিতে হবে। তো যেহেতু সর্বপ্রথম আমি বলেছি ব্লাড প্রেশার কিভাবে ন্যাচারালি কন্ট্রোল করা যায়, সেটির ব্যাপারে আমি বলবো। প্রথমত আপনার সল্ট যে আমরা ইনটেক করে থাকি সেটি কিন্তু আমাকে কমাতে হবে। সাধারণত আমরা যে খাবার দাবারে বিভিন্ন ধরনের সল্ট নিয়ে থাকি, সেটি আমাদের শরীরে যা প্রয়োজন তার থেকে অনেক বেশি। তো আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি বা অন্যান্য যে কলেজ আছে, তারা সবসময় বলেন আইডিয়ালি আপনাকে 1500 গ্রামের নিচে আপনার সল্ট নিতে হবে। এই 1500 গ্রামটা কতটুকু? এটা হচ্ছে যে একটা টি স্পুন যদি আপনি যদি সল্টটা নিয়ে থাকেন সেই পরিমাণ কিংবা তার থেকে কম।
এর সাথে সাথে আপনাকে দেখতে হবে যে পটাশিয়াম রিচ ফুড যেগুলি আছে সেগুলি খেতে হবে। পটাশিয়াম রিচ ফুডগুলি কোনগুলিতে আমরা পেয়ে থাকি? আমাদের সবচেয়ে কমন প্রিয় জিনিস ব্যানানাতে পাওয়া যায়। তারপর আপনার যে স্পিনিচ আছে, এই দেশে খুবই স্পিনিচ অনেক ধরনের শাক আছে, তারপর ডাল, ল্যান্টিল এগুলোর মধ্যে পাওয়া যায়। এটি খেলে কি হবে? এটি খেলে আপনার, যেহেতু এটি পটাশিয়াম রিচ ফুড, আপনার সোডিয়ামটা কিন্তু কাউন্টার ব্যালেন্স করবে, মিন সোডিয়ামটাকে আপনাকে কমাবে। সোডিয়াম যদি কমানো হয়ে থাকে তখন কি হবে? ব্লাড প্রেশারটা কমবে। এছাড়া আপনাকে সবসময় একটা যাতে ডিহাইড্রেশন যাতে না থেকে থাকে, স্টে যাতে হাইড্রেশন থাকে, যে পরিমাণ আপনার ওয়াটার নেওয়া দরকার, যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং সেই সাথে সাথে আপনাকে স্ট্রেস কিন্তু অনেক কমাতে হবে। সেটি আপনি নামাজের মাধ্যমে হোক, ইয়োগা বা মেডিটেশনের মাধ্যমে হোক, যেটি, বা ডিপ ব্রিদিং এক্সারসাইজ হোক, সেটি কিন্তু করতে হবে। এবং সেই সাথে সাথে না বললেই নয়, যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটির কোনো বিকল্প নাই। কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি যত বেশি করবেন, এবং আপনি হাঁটাহাঁটি করুন, কিচ্ছু না পারেন অন্তত হাঁটাহাঁটি করেন বা বিভিন্ন ঘরের কাজকর্ম করেন, কিন্তু আপনার শরীরের যে রক্ত সঞ্চালনটা হয়ে থাকে সে ব্যাপারে কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করবে। তো এটি হচ্ছে যে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলের ব্যাপারে আমি বললাম যে নেচারালি যেটা, হ্যাঁ। এরপরে আমি যেটি বলবো সেটা হচ্ছে যে ডায়েট, যেটা হচ্ছে যে হার্ট হেলথি ডায়েট। দেখেন, আমরা বিভিন্ন ধরনের ডায়েটের কথা বলে থাকি, ডক্টর সজল আশফাক ভাই অনেকবার বলেছেন বিভিন্ন ধরনের ডায়েটের কথা, উনি কিটো ডায়েটের কথা বলেছেন, কিন্তু আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি সবসময় দুটো ডায়েটের উপর বেশি গুরুত্ব দিয়েছেন, যেটি আপনার প্রমাণিত। সেই দুটি ডায়েট কি? একটা হচ্ছে মেডিটেরিয়ান ডায়েট, একটা হচ্ছে যে আপনার ড্যাশ ডায়েট। এই দুইটা ডায়েটের ইয়েটা কি, মূল উপপাদ্য বিষয় হচ্ছে যে ওনারা বেশ হোল গ্রেইন, আপনার বিভিন্ন হোল গ্রেন নিয়ে থাকেন, ব্যবহার করে থাকেন এই ডায়েটের মধ্যে। তারপর আপনার বেশি করে শাকসবজি, ফল এগুলো নিয়ে থাকেন। অয়েল যদি ব্যবহার করতে হয় সেটি অলিভ অয়েল ব্যবহার করে থাকেন, অ্যাভোকাডো অয়েল কিংবা ক্যানোলা অয়েল এগুলি ব্যবহার করে থাকেন। এবং রেড মিট যতটুকু লিমিট করা যায় সেটির পরিবর্তে আপনি যেমন চিকেন বলেন কিংবা আপনার টার্কি বলে থাকেন সেগুলি কিন্তু নিতে পারেন। এবং আপনাকে কিন্তু প্রসেস ফুড থেকে, ট্রান্স ফ্যাট থেকে এগুলা দূরে থাকতে হবে। তো এটা প্রবলেমটা কি ট্রান্সফ্যাটে? অ্যাগেন ট্রান্সফ্যাট হলে আপনার যদি নিয়ে থাকেন তাহলে আমাদের যে ব্যাড কোলেস্টেরল যেটি আছে, যেটি এলডিএল বলে থাকি, সেটি অনেক বাড়িয়ে দেয়, বেড়ে যায়। এছাড়া আপনাকে বিভিন্ন ধরনের ফিশ যদি খেয়ে থাকেন, ফিশের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, এবং সেটি আপনার ব্যাড কোলেস্টেরল কমাতে সাহায্য করবে, গুড কোলেস্টেরল বাড়াতে সাহায্য করবে। সেই ব্যাপারে কিন্তু আপনার যথেষ্ট ভূমিকা পালন করবে। যেটি আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এক্সারসাইজের কোনো বিকল্প নাই। এক্সারসাইজ যদি আপনি উইকলি করে থাকেন, যদি ধরে থাকেন, তাহলে আমরা সাধারণত বলে থাকি 150 মিনিটস এক্সারসাইজ, হ্যাঁ। আর এই 150 মিনিটস যদি আপনি কোনো কারণে আপনার ব্যস্ততম লাইফের জন্য যদি আপনি প্রতিদিন নাও করতে পারেন, যদি আপনি হিসাব করে নেন, যদি 150 মিনিট, সেটি প্রয়োজনে আপনি উইকেন্ডে একটু বেশি করলে, হ্যাঁ, তারপর উইকডেতে প্রয়োজন একটু কম করলেন, কিন্তু যদি এই 150 মিনিটসও যদি করে থাকেন, তাহলে আপনার সিগনিফিকেন্ট কিন্তু আপনার, সেটি কিন্তু আপনাকে আপনার হেলথের ব্যাপারে বেশ সুন্দর একটা প্রভাব ফেলবে। সেটি আপনার ব্রিস্ক ওয়াকিং হতে পারে, মিন জোরে জোরে হাঁটা, প্রয়োজনে আপনি আস্তে হাঁটেন কিংবা বাইকিং করেন, সুইমিং করেন, এগুলি কিন্তু করতে পারেন। অথবা যদি আপনি স্ট্রেংথ ট্রেনিং যদি নিয়ে থাকেন সপ্তাহে অন্তত 2 বার, সেটিও কিন্তু করতে পারেন। তো অ্যাগেইন একটু বড় হয়ে যাচ্ছে, তারপরও না বললেই নয়, একটু যেহেতু এটা শেষ করবো ছোট ছোট করে জি। বলবো। তারপর স্ট্রেসের ব্যাপারে আমাদের এই, বিশেষ করে আমাদের ইমিগ্রেন্ট ফ্যামিলিতে সবচেয়ে বেশি স্ট্রেস, সেটা ডক্টর সজল ভাই আগের অনুষ্ঠানে বলেছেন বারবার, আমিও বলেছি। এই যে আমাদের যে স্ট্রেস আছে সেটি আমাদের ইকোনমিক্যাল স্ট্রেস হতে পারে, তারপর বিভিন্ন ধরনের ইমিগ্রেশনের প্রবলেম হতে পারে, সেটি আমাদের বাসার প্রবলেম হতে পারে। স্ট্রেসকে কিন্তু আপনার অনেক কমাতে হবে, এবং সেটির জন্য শুধু যে আপনি যে কমাতে পারেন সেটা, আমাদের পরিবারের সবাইকে কিন্তু একসাথে কাজ করতে হবে। কারণ একজন পরিবার যদি আপনার স্ট্রেসের মধ্যে থাকে, তাহলে সেটা পুরো পরিবারের মধ্যে আপনার সেটি প্রভাবিত করে থাকে। এবং একজন পরিবারের কেউ যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে থাকে, সেটি পুরো পরিবার কিন্তু আপনার আপনার অনেক স্ট্রেসের মধ্যে থাকেন, সেটি ইকোনমিক্যাল ভাবে হোক বা বিভিন্ন ভাবে হোক। তো সুতরাং আমরা একে অপরকে যথেষ্ট সাহায্য করতে হবে। হুম, সেটি আছে। আর আমাদের ইয়ং সমাজের মধ্যে অনেক সময় আমরা সিগারেট খেয়ে থাকি, আবার সিগারেটের পরিবর্তে আমরা বেপিং করে থাকি, মনে করি যে এটি তো স্মোকিং না, এটি ইনহেলিং। অ্যাগেইন স্মোকিং, বেপিং,
তারপর অ্যালকোহল, এই সমস্ত বদ অভ্যাস থেকে আমাদেরকে কিন্তু দূরে থাকতে হবে। এবং সেই সাথে সাথে আমরা না বললেই নয় যে আমাদেরকে একটা হেলথি ওয়েট কিন্তু মেনটেন করতে হবে। আমাদের সাউথ এশিয়ানদের আমরা অনেক চিকন থাকি, আমাদের হাতগুলো চিকন থাকে, পা গুলো চিকন থাকে, কিন্তু পেট অনেক সময় বড় হয়ে যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো সুতরাং আমাদের যাতে ওয়েস্ট সাইজটা যাতে একটা ভালো একটা নির্দিষ্ট সাইজের মধ্যে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এগেইন, আপনার যদি ব্লাড প্রেশার থেকে থাকে, কোলেস্টেরল যদি প্রবলেম থাকে, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। এবং সেই সাথে সাথে যাদের ডায়াবেটিস আছে, অবশ্যই ডক্টর সাদল ভাই আরো আসবেন এগুলিতে। আমি জাস্ট একটু ওভারঅল একটু দিয়ে জি, দিচ্ছি, কথা যদিও একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু না তারপর ঠিক আছে। ফ্লোটার জন্য আমি এগুলি না বললেই নয়। তো হুম হুম এবং সেই সাথে সাথে আপনাকে অবশ্যই একটা রেগুলার চেক আপ থাকতে হবে। যদি কারো যদি ডায়াবেটিস থাকে, কোলেস্টেরল থাকে, কিংবা আপনার কিচ্ছু নাই, তারপরও অন্তত ইয়ারলি বা 6 মান্থ একটা ফিজিক্যাল চেক আপ করলে ভালো হবে। কারণ আপনি আশ্চর্য হয়ে যাবেন যে যখন আপনি ফিজিক্যাল চেক করতে যাবেন, আল্লাহ মাফ করুক, আমরা সবাই ভালো থাকতে চাই, কিন্তু অনেক সময় অনেক কিছু আপনার চলে আসে। তো মোটামুটি আমি কিভাবে প্রিভেন্ট থাকতে হবে একটা ছোট্ট একটা ধারণা দিলাম। জি স্যার, জি ডক্টর। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর মোর্শেদ। আপনি খুব সুন্দরভাবে বলেছেন। দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ডক্টর মঞ্জুর মোর্শেদ যেভাবে বললো যে অনেকগুলো বিষয় কিন্তু আমাদের মেনে চলতে হবে, এবং এগুলো আমরা কিন্তু যে জানি না তা কিন্তু না, এগুলো কিন্তু আমাদের জানা আছে, সবাই আমরা জানি, প্রতিনিয়ত বলছি। আপনারা সবাই জানেন এগুলো, হয়তো জিজ্ঞেস করলে আপনারা অন্যদেরকেও আপনারা এই ধরনের উপদেশ দিয়ে থাকেন। তো কিন্তু অনেক সময় হয়তো আমরা সেগুলো বিভিন্ন কারণে মানা হয়ে ওঠে না। এই যে মঞ্জুর মোর্শেদ যেটা বললেন যে মেডিটেরিয়ান ডায়েট, তো আমরা হয়তো পারছি না এটা করতে, কিন্তু আমরা কিন্তু জানি এবং জিনিসগুলো আমাদের হাতের কাছেই আছে, কিন্তু মেডিটেরিয়ান ডায়েটটা আমরা তৈরি করছি না অনেক সময়, তাই না? নিয়মিতভাবে গ্রহণ করছি না, বা হঠাৎ একদিন দুই দিন করলাম, কিন্তু এটাকে নিয়মিত করতে হবে, নিয়মিত করতে হবে। এইটাই বিষয়, খাবারটা একটা বড় বিষয়। তো আপনি যেটা বললেন আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে হাত পা চিকন, হ্যাঁ, আমাদের শরীরের মধ্য অংশটা স্ফীত, ভুঁড়ি আছে। তো এটার জন্য তো আসলে পর্যাপ্ত ব্যায়াম দরকার, তাই না? এই জিনিসটা তো অনেক প্রবণতা কম। আমরা বিভিন্ন ব্যস্ততার কথা বলি, এটাও সত্যি, এটাও সত্যি যে ব্যস্ততার জন্য অনেক কিছুই হয়তো করা হয়ে ওঠে না, কিন্তু তার মধ্যে থেকেও এটার জন্য একটা সময় বের করতেই হবে, যেটা আমরা বুঝতে পারছি, বুঝতে পারছি। তো এই জিনিসটাই করা হয়ে উঠছে না। তো পরিবারের সদস্যদেরও সহযোগিতা লাগে। একটা পরিবারের স্বামী স্ত্রী সন্তানরা মিলে যদি ব্যায়াম করে, যেমন আমরা সব একসাথে নামাজ পড়ি না, সেভাবে যদি আমরা ব্যায়ামে অভ্যস্ত হই, তাহলে কিন্তু আসলেই দেখা যাবে যে সেটাও একটা আমাদের দৈনন্দিন প্র্যাকটিসের মধ্যে চলে এসছে, এবং যেটা স্বাস্থ্যের জন্য ভালো। তো অনেক ধন্যবাদ একটা মঞ্জুর মোর্শেদ, অনেকগুলো বিষয়ের আপনি অবতারণা করেছেন। আপনি শেষ ভাগে যেটা বললেন যে পরীক্ষা নিরীক্ষা করা বছরে অন্তত একবার বা দুবার করে করা, অ্যানুয়াল চেক আপটা একবার করা, তাতে হবে যে অনেক কিছু জানা হয়ে যাবে না কি অবস্থা আছে। তো এবার আমি একটু অন্য প্রসঙ্গে আসি। ধরুন কারো ডায়াবেটিস আছে বা প্রি ডায়াবেটিক, তো তিনি তো প্রি ডায়াবেটিক, তো তাকে কি ওষুধ দিবেন আপনি, বা কখন ওষুধ দিবেন? বা তার ক্ষেত্রে তো আপনি যেগুলো বললেন সেগুলো কি চলবে? মানে তার কি ওষুধ নিতে হচ্ছে? এক্ষেত্রে কি ওষুধের বাইরে সম্ভব কিনা? জি, অ্যাগেইন, খুবই সুন্দর প্রশ্ন ডক্টর সজল আশফাক ভাই। যাদের ডায়াবেটিস হয়েছে, প্রথমত তাদের ফ্যামিলিতে একটা টেন্ডেন্সি থাকতে পারে যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা হুম থাকে। হুম তো অ্যাগেইন, লাইফস্টাইল যদি আপনি চেঞ্জ করেন, তা 50 to 70% আপনার ডায়াবেটিস কিন্তু আপনি না হওয়ার সম্ভাবনা থাকে। সেটি কিরকম? তো প্রথমে আপনি যে জিনিসটা বলেছেন প্রি ডায়াবেটিস, প্রি ডায়াবেটিসটা কি? প্রি ডায়াবেটিসটা হচ্ছে, প্রি শব্দটা হচ্ছে যে পূর্বে, মিন্স আপনার ডায়াবেটিস হওয়ার আগে যে স্তরটা আছে, হুম হুম আপনি ডায়াবেটিসের ঘরে যাওয়ার আগে আপনি অলমোস্ট চলে গিয়েছেন, এবং সেরকম দ্বার প্রান্তে যদি চলে যান, সেটা হচ্ছে যে প্রি ডায়াবেটিক। সাধারণত আমরা যে হিমোগ্লোবিন A1C মেপে থাকি, সেটি হচ্ছে যে 3 মাসের একটা গড় যে গ্লুকোজ, এবং সেটি যদি 5.7 কিংবা যদি এই এই নাম্বারটাই যদি আপনার অতিক্রম করে থাকে, তখন আমরা প্রি ডায়াবেটিস বলে থাকি। একই, সেটি হচ্ছে যে আপনার আমেরিকান সোসাইটিদের জন্য, ওয়েস্টার্ন সোসাইটিদের জন্য। কিন্তু আমাদের সাউথ এশিয়ানদের ব্যাপারে আমার রেকমেন্ডেশন থাকবে, সাজেশন থাকবে যে আরো একটু অ্যাগ্রেসিভ হওয়ার জন্য। কারণটা কি? কারণটা হচ্ছে যে সাউথ এশিয়ানরা প্রথমত অনেক বেশি রিস্ক থাকে আপনার কার্ডিয়াক ভাস্কুলার ডিজিজের জন্য। আমরা যে ASCVD রিস্ক যেটি ক্যালকুলেট করে থাকি, সেটি হচ্ছে যে এক্স্যাক্টলি এটা হচ্ছে যে হোয়াইটদের জন্য,
আমেরিকান সোসাইটির জন্য। তো অ্যাগেইন যদি সাউথ এশিয়ানদের যদি এটি যদি আপনার কমাতে হয়ে থাকে, তাহলে আমাদেরকে আরো এক ধাপ, দুই ধাপ, ধরুন 5.5 থেকে আমাদের আরম্ভ করা উচিত। তো এই যে জিনিসটা ডক্টর সজল আশফাক ভাই বলেছেন যে কিভাবে আমরা কমাতে পারি, অ্যাগেইন আজকের টপিকটা হচ্ছে যে আপনার মেডিসিন ছাড়া আপনার, উনি উনি ডক্টর সজল ভাই বলেছেন যে যে প্রথমত এই প্রি ডায়াবেটিস হলে ওষুধটা দেওয়া লাগে কিনা। প্রথমত দেখেন, আপনি যদি একটা নিয়ম শৃঙ্খলা ভাবে যদি আপনি ডায়েট লাইফস্টাইল যদি মেনটেন করে থাকেন, আপনার হুম সম্ভাবনা আছে যে ওষুধ হয়তো লাগবে না এমত অবস্থায়। সেটি আমরা কিভাবে জানতে পারি? সেটি আমরা কিছু আপনার ডায়েট লাইফস্টাইল করার পরে আবার যদি আমরা যদি ব্লাডটা মেপে থাকি এবং যদি দেখি যে 5.7 ছিল আগে, এখন 5.9 এর দিকে গিয়েছে, 6 হয়ে গেছে, 6.1 হয়ে গেছে, তার মানে আপনার সেটি কাজ করছে না। তখন আমরা দেখবো যে আপনার মানে আর্লিতে কোনো ধরনের মেডিসিন দেওয়া যায় কিনা। আপনার লাইফস্টাইল তো অবশ্যই মেনটেন করবেন। তো আমি কিছু লাইফস্টাইলের কথা বলবো যেটি জি আপনার দেখবেন যে এই প্রি ডায়াবেটিস হলে তখন আপনার যাতে ডায়াবেটিসের ধার প্রান্তে যাতে যাওয়া না লাগে সেটি কি করতে হুম পারে। হুম সর্বপ্রথম, যেহেতু এখানে অনেক ক্যালোরির ব্যাপার আছে, এখানে গ্লাইসেমিয়ার ব্যাপার আছে, গ্লুকোজের ব্যাপার আছে, তার মানে কি আপনাকে লো গ্লাইসেমিক এবং হাই ফাইবার ডায়েট আপনাকে নিতে হবে। সেগুলি কিরকম? হাই ফাইবার বলতে কি বলে, যেগুলিকে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলে থাকি, সেগুলি হচ্ছে যে কি আপনি বিভিন্ন ধরনের গ্রিন লিফি লিফি ভেজিটেবলের মধ্যে আপনি পাবেন। আর কিসে পাবেন? আপনি হোল গ্রেনের মধ্যে পাবেন। যেমন আপনি ব্রাউন রাইস নিতে পারেন, কুইনোয়া কুইওয়ানা নিতে পারেন, বার্লি নিতে পারেন, সেগুলোর মধ্যে পেতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের বিনস আছে, তারপর আমরা যে ডাল খেয়ে থাকি ল্যান্টিল আছে, চিকপিস পাকিস্তানিদের রেস্টুরেন্টে সবসময় আমি দেখি চিকপিস ওরা ব্রেকফাস্ট হিসেবে খেয়ে থাকেন, এবং আমাদের বাংলাদেশিদের মধ্যে আমি একটু কম দেখি যে বাংলাদেশি রেস্টুরেন্টে চিকপিসের মধ্যে অনেক ফাইবার থাকে, প্রোটিন থাকে। এছাড়া হুম হুম আপনি বিভিন্ন ধরনের ফ্রুটস গুলো আপনাকে খেতে হবে, যেমন আপেলসের চামড়াটা রেখে দিবেন। এটি অনেক উপরেরটাতে অনেক আপনার ফাইবার থাকে। তারপর আপনি পিয়ার্স খাবেন, একই চামড়া সহ। তারপর ফ্রুট জুস না, আপনি অরেঞ্জ খাবেন কিংবা অন্য যে কোনো ধরনের ফ্রুট খাবেন, সেগুলি গোটা ফ্রুটে খাবেন, কিন্তু সেগুলিকে স্কুইজ করে আপনি ওই ধরনের জুস খাওয়ার দরকার নাই। বিভিন্ন ধরনের নাটস এবং সিডস যে আছে, যেমন আপনি আলমন্ড বলেন, যেমন ওয়ালনাট বলেন, চিয়া, ফ্ল্যাক্সিড, এটা খুবই একটা মানে ভালো এক এক ধরনের সিড। সেগুলি জি কিন্তু আপনার গ্লাইসেমিয়া কন্ট্রোল অনেক করবে। এছাড়া আপনাকে কিছু জিনিস অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। সেটি কিরকম? যেমন আমরা সবসময় আমরা বাসমতি বা যে কোনো সাদা ভাত খেয়ে থাকি, সেটা থেকে হুম দূরে, হুম হোয়াইট ব্রেড থেকে দূরে থাকতে হবে। বিভিন্ন ধরনের পেস্ট্রিজ, বেকারিতে গেলে এই সমস্ত জিনিস খুবই লোভনীয় মনে হয়, এবং সেগুলি থেকে দূরে থাকতে হবে। সুগারি ড্রিঙ্কস, যেগুলি আমরা যে সোডা জুস যেগুলো দেখে থাকি, সেগুলো থেকে দূরে থাকতে হবে। অবশ্যই প্রসেস স্ন্যাক্স, যেমন আপনার এই যে পটেটো চিপস, ফ্রাইড ফুড, এগুলো হুম থেকে হুম এবং সেই সাথে সাথে রেড এবং প্রসেস মিট, আপনার সেগুলো থেকে দূরে থাকতে হবে। যেটি আগে আমি বলেছি, হেলথি আপনার লাইফ, হেলথি যে ওয়েটের হুম ব্যাপারে হুম তো খেয়াল রাখতে হবে। আগেও আমি বলেছি এক্সারসাইজের কথা, সেটিও আপনাকে এখানে রাখতে কন্টিনিউ করতে হবে। এবং যে হুম হুম সুগারি ড্রিঙ্ক, যেগুলি আপনাকে অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে, এবং আপনার কোনো অবস্থাতে যাতে লেট নাইট যাতে ইটিং না করে থাকেন সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আপনাকে কোয়ালিটি একটা স্লিপ মেনটেন করতে হবে, কারণ কোয়ালিটি স্লিপ যদি মেনটেন না করে থাকেন, তাহলে আপনার এই স্ট্রেস লেভেলটা বেড়ে যাবে। এগেইন সেটি ডায়াবেটিসের আপনার ঝুঁকি অনেক বাড়াবে। স্ট্রেসের কথা বলেছি, স্মোকিং অ্যাভয়েড করার কথা বলেছি, অ্যালকোহল থেকে দূরে থাকার কথা বলেছি, এবং আপনাকে অবশ্যই আপনাকে ব্লাড সুগারটা মাপতে হবে। এবং সেই সাথে সাথে আগে যে বলেছি ওয়াটারের কোনো বিকল্প নাই, স্টে কিন্তু আপনাকে হাইড্রেট থাকতে হবে। এই যে আমি এত কিছু বললাম, এগুলি হুম যদি হুম। আপনি যদি মেনটেন করেন, তাহলে 50 to 70% আপনার ব্লাড গ্লুকোজ কমার সম্ভাবনা আছে। জি আচ্ছা, এবার তো 70% কমে গেল, তাই না? তাই এবার বাকি যারা 30% আছে তারা হয়তো ভাববেন যে আমি এত কিছু করলাম, জি হ্যাঁ, তারপরে তো আমার প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস চলে আসলাম, বা ডায়াবেটিস তো ছিলই না, এখন হঠাৎ করে চলে আসলো। কিন্তু আপনি বলেছেন যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ফ্যামিলিতে যদি টেন্ডেন্সি থাকে, সেক্ষেত্রে তো অবশ্যই সবকিছু নিয়ম কানুন মানতে হবে। কিন্তু তারপরও আহ, হয়েই গেল ডায়াবেটিস, এখন ডাক্তার কি বলবে? ডাক্তারকে ওষুধ নিতে বলবে? জি খুবই সুন্দর প্রশ্ন আপনি। আমি এটা একদম 100% হয় না। দেখেন, অনেক কিছু আমরা যত চেষ্টা করি না কেন, অনেক সময় আমরা সেটি একদম জিরোতে আনতে পারি না, সবার জন্য এটা সম্ভব হয় না। এটার কারণটা হচ্ছে যে আপনি এখন যত দিন যাবে আপনারা জেনেটিক কম্পোনেন্ট নিয়ে দেখবেন এগুলো আরো ফ্রন্টে চলে আসছে।
আপনার জিন যদি সেগুলি যদি থাকে, তখন আপনার অনেক সময় কিন্তু এগুলি কিন্তু মেনটেন করা বা কন্ট্রোল করা অনেক দুরূহ ব্যাপার হয়ে থাকে। তারপর আপনার যে মেডিসিন গুলো ঠিক মতো কাজ করছে কিনা, সেটিও কিন্তু আপনার জেনেটিকের মাধ্যমে জানা যায় যে কোন মেডিসিনটা আপনার কাজ করছে। এমন না যে অমুকের আপনার মেটফর্মিন নিয়েছে, উনি 500 850-তে উনার ব্লাড গ্লুকোজ কমে গিয়েছে, কিন্তু আপনার হচ্ছে না। কিন্তু এগেইন, আপনি যদি ঠিক মতো যদি আপনার যদি এই যে ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলছি, তারপর আপনার যদি সেরকম যদি জেনেটিক যদি কোনো আহ, মানে মারাত্মক কোনো যদি প্রবলেম না থাকে, তাহলে আপনার এগুলিতে অনেক উপকার পাবে। এখন যেটি ডক্টর সাদল ভাই বলেছেন যে ওষুধ কতটুকু দিতে হবে বা না হবে, এগেইন সেটি ডিপেন্ড করে আপনার এই A1C কিংবা ব্লাড গ্লুকোজ কিংবা আপনার জি শরীর ওজন, এগুলো সবকিছুর উপর নির্ভর করে একটা প্ল্যান করা হয়ে থাকে যে আপনার ওষুধটা কাজ করছে কিনা কিংবা ওষুধ লাগবে কিনা। জি, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে সবকিছু মিলিয়ে যদি ওষুধ লাগে, তখন তার লাইফস্টাইল যেটা মডিফিকেশন সে বা একজন ব্যক্তি করে আসছেন এতদিন, সেটা তার চলবে, হয়তো বাড়তি সামান্য কিছু ওষুধ নিতে হবে। জি। এখানে একটা প্রশ্ন আপনারা প্রায় বলে থাকেন, আমি আপনার কাছ থেকে আবারও যাচাই করে নিচ্ছি আমার তথ্যটা। আহ, অনেক সময় বলা হয় যদি এক্সারসাইজ করা হয়, লাইফস্টাইল মডিফিকেশন করা হয়, তাতে ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ে, মানে ইনসুলিন ডায়াবেটিস টু এর তো এটাই সমস্যা যে ইনসুলিনটা তত বেশি সেন্সিটিভ থাকে না, তত মানে খুব সাধারণভাবে যদি বলি তত বেশি সক্রিয় থাকে না, হ্যাঁ, অলস হয়ে যায়। তো তাকে যদি ব্যায়াম করা হয়, কেউ যদি ব্যায়াম করে নিয়মিত, তার ইনসুলিনগুলি অ্যাক্টিভ হবে, সেন্সিটিভিটি বাড়বে। এই কথাটি কতটুকু সত্য? এক নম্বর প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তাহলে কি এমন যে ব্যায়াম করলে সেন্সিটিভিটি, যদি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে, সেক্ষেত্রে ওষুধের উপর যে বাড়তি চাপ, সেটা কি কমে আসবে না? খুবই সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন, যেটি ডক্টর সজল ভাই খুবই সুন্দরভাবে আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন যে আমরা যত এক্সারসাইজ করব কিংবা অ্যাক্টিভিটির মধ্যে থাকবে, তত আমাদের ইনসুলিন সেন্সিটিভিটিটা অনেক বেড়ে যাবে। দেখেন, যে কোনো আমরা খাবারের পরে আমাদের সেটি কি হয়, এটি গ্লুকোজ আকারে এটি রূপান্তরিত, এবং সেই গ্লুকোজ যদি আপনার ব্লাডের মধ্যে যদি এটি থেকে যায়, তাহলে আমাদের প্রবলেমেটিক হবে। এই গ্লুকোজকে আমাদেরকে শরীরের কোষের মধ্যে ঢুকাতে হবে, এবং সেটা ঢুকাতে হলে কি লাগবে, আমাদের রিসেপ্টর লাগবে। এটা হচ্ছে যে যেমন ধরুন আপনি ঘরে ঢুকছেন, কিন্তু চাবি দিয়ে আপনার প্রথমে তালা খুলতে হবে, খুলতে তারপর আপনি হবে। ঘরে ঢুকতে পারবেন। এখন এই চাবিটা, তালাটা হচ্ছে যে আপনার রিসেপ্টরের কাজ। এখন এই সুগারটা যদি আপনার করতে হয়, তাহলে আপনাকে অনেক অ্যাক্টিভ থাকতে হবে। দেখুন, আপনি যদি কথার কথা আমি একটা জাস্ট এক্সাম্পল হিসেবে ধরে দিচ্ছি, যে আপনি একটা ঘরে ধরেন 5 বছর আপনি করলেন না, ঘরে ঢুকলেন না, তালা যেভাবে আছে, হয়তো এই তালার মধ্যে অনেক মরীচিকা হয়ে যেতে পারে, চাবিটা ঠিক মতো হয়তো কাজও না করতে পারে। হ্যাঁ, তো ঠিক তেমনি একই অবস্থা, আপনার শরীরকে যদি আপনি যদি অ্যাক্টিভ না রাখেন, তাহলে আপনার এই সেন্সিটিভিটিটা সেরকম থাকবে না, থাকবে না। রিসেপ্টর গুলো অকাজও হয়ে যাবে। তখন কি হবে, তখন এই ব্লাড গ্লুকোজ কিন্তু অনেক বেড়ে যাবে রক্তের মধ্যে। হ্যাঁ, তখন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। হুম। ডক্টর সজল ভাই বারবার বলছেন যে আমাদের যদি এক্সারসাইজ করা হয়ে থাকে, অ্যাক্টিভিটি করা হয়ে থাকে, তাহলে এই রিসেপ্টর গুলো অনেক বেড়ে যায়, তারপর সেন্সিটিভিটিটা অনেক বেড়ে যায়, যার ফলে ইনসুলিন সেন্সিটিভিটি যেটা বলে থাকি, সেটি হুম অনেক হুম। আপনার অনেক বেড়ে যায়। দেখুন, আমরা খাবার পরে আমাদের শরীরে ইনসুলিন কিন্তু প্যানক্রিয়াস থেকে তৈরি হবে। কারণটা কি? কারণ এই ইনসুলিন গুলা যাতে এই যে গ্লুকোজটা তৈরি হয়েছে, সেগুলো যাতে আমাদের সেলের ভিতর যাতে ঢুকানো যায়, এবং সেলের ভিতর যদি ঢুকাতে হয়, তাহলে হুম হুম। আমাদের এই রিসেপ্টরকে, এই সেন্সিটিভিটিটা কিন্তু আমাদের কিন্তু থাকতে হবে। যদি ওইটা যদি একদম মরিচিকার মতো হয়ে যায়, তখন এটা আর কাজ করবে না। সেটি হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিস। এই জন্য সেটাই। আপনার এক্সারসাইজ অবশ্যই করতে হবে, অ্যাক্টিভিটি করতে হবে। আরেকটা প্রশ্ন যেটি ডক্টর সজল ভাই বলেছেন যে ওষুধের মাত্রা একই লাগবে কিনা, না, ওষুধের মাত্রা আপনার যদি ডায়াবেটিস যদি কমে যায়, কথার কথা আপনি ম্যাটফর্মিন এক্সাম্পল হিসেবে বলছি, হুম হুম। ম্যাটফর্মিন 1000 নিয়েছেন, আপনি কিন্তু অনেক লাইফস্টাইল মেনটেন করতেছেন, ডায়েট মেনটেন করছেন, এখন আপনার সেই গ্লুকোজ আগের মতো বেশি থাকবে না, এখন কমে যাবে, তাহলে আমি কেন ম্যাটফর্মিন আমি 1000 দেবো? এখন হয়তো অনেক কমানোর সম্ভাবনা বেশি থাকে। হুম। তো সুতরাং ওষুধের মাত্রা আপনার কম কমে হওয়ার যাবে। অনেক সম্ভাবনা থাকে। অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর মোর্শেদ। দর্শক, আমাদের এই আলোচনা খুব সুন্দরভাবে এগুচ্ছে। আমরা আরো কিছু বিষয় আলোচনা করব, এরপরে কোলেস্টেরল নিয়ে আলোচনা করব। আমাদের সাথেই থাকবেন, আমরা একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিভিএন ওয়েলনেস। আজকে আমরা কথা বলছি
ওষুধ ছাড়া হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানো যায় কিনা বা কখন ওষুধটা নিতে হয়। তো আজকে আমাদের অতিথি আপনারা দেখছিলেন, আমাদের অতিথি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আমরা ইতিমধ্যে আলোচনার অনেকটাই করে ফেলেছি, আমরা বাদবাকি আলোচনাটা করবো ডাক্তার মঞ্জুর মোর্শেদের সাথে। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, এবার একটু যদি ধরি কোলেস্টেরলের কথা, যে কোলেস্টেরল কমানোর জন্য কি করতে হবে সেটা আপনি আগেই বলে দিয়েছেন, কারণ এটা সবকিছু মিলিয়েই, কারণ সেগুলো করলে কোলেস্টেরলের মাত্রা কম থাকবে। তারপরও আপনি বললেন যে অ্যানুয়াল চেক আপের কথা, দেখা গেল কোলেস্টেরলের পরিমাণ একটু বেশি, তখন আপনারা কি বলেন যে তাকে, উনি তো ব্যায়াম করছেন, অতিরিক্ত ব্যায়াম করবেন, আরো বেশি ব্যায়াম করবেন, নাকি খাবার দাবার আরো নিয়ন্ত্রণ করবেন? তাই না? একটু খোঁজ খবর নিয়ে যদি দেখা যায় যে না, কোনো খাবার দাবারের সমস্যা আছে, আরো নিয়ন্ত্রণ করবেন, নাকি কিছু একটা ওষুধ দিবেন যেটা এই কোলেস্টেরল মাত্রাকে কমাবে? জি, খুবই সুন্দর প্রশ্ন। এগেইন একটু সময় নিয়ে জি, অবশ্যই। বলবো। প্রথমত, যাদের কোলেস্টেরল হয়ে থাকে তাদের 80% কিন্তু কোলেস্টেরল কিন্তু আপনার লাইফস্টাইল দিয়ে আপনি চেঞ্জ করতে পারেন। বাকি 20% সেটা সম্ভব নয়। এটি এই জন্য বলছি, সেটি হচ্ছে যে আপনার জেনেটিক কম্পোনেন্ট আছে। আজকে হয়তো সম্ভবত ডক্টর সজল ভাই, আমি জানি না সময় পাবেন কিনা, জিন নিয়ে অন্য আরেকদিন হয়তো আলাপ করব, বা সময় থাকলে পরবর্তীতে বলবো। প্রথমত, কোলেস্টেরল যদি কমাতে হয়ে থাকে, আপনার একটা লাইফ স্টাইলে কিন্তু আপনাকে একটা ফলো করতে হবে। আমি যে কিছুক্ষণ আগে যে হার্ট অ্যাটাকের কথা বললাম, তারপর ডায়াবেটিসের কথা বললাম, তারপর ব্লাড প্রেশার সামান্য কিছু যে বললাম, এগুলো কিন্তু সেই একইভাবে একটি অপরটির সাথে এক ধরনের সম্পৃক্ততা আছে। তো এই কোলেস্টেরল কমাতে হলে আপনাকে যে লাইফ স্টাইলের কথা বলবো, সেটি নাম্বার ওয়ান হচ্ছে যে আপনাকে ফাইবার জাতীয় ফুড যেগুলো বেশি খেতে হবে, সেগুলো হচ্ছে যে সলুবল ফাইবার। সেগুলি আমরা কোথায় পাবো? যেটি আমি কিছুক্ষণ আগে বলেছি, ওটস এর মধ্যে, বার্লির মধ্যে, তারপর বিনস, বিভিন্ন ধরনের বিনস, তারপর ডালের মধ্যে, তারপর বিভিন্ন ধরনের ফ্রুটস এর কথা যে আমি কিছুক্ষণ আগে বললাম সেটি, ভেজিটেবলের কথা না বললেই নয়, এবং ফ্ল্যাক্স সিডের কথা আমি বলেছি, চিয়া সিডস এর কথা বলেছি। সুতরাং এটি এক ধরনের, আপনি এই যে বিভিন্ন মোর ফাইবার জাতীয় খাবার, সেটি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়া আপনার যে হেলথি ফ্যাট, সেগুলিকে আপনাকে অবশ্যই নিতে হবে। সে হেলথি ফ্যাট বলতে, যেমন আমরা যে বিভিন্ন ধরনের অয়েল ব্যবহার করে থাকি, ডক্টর সজল ভাই অনেকবার এই অয়েলের ব্যাপারে বলেছেন, এবং সেটি হচ্ছে যে অলিভ অয়েল কিংবা অ্যাভোকাডো অয়েল কিংবা বিভিন্ন ধরনের নাটস, সিডস, এগুলো কিন্তু আপনাকে নিতে হবে। ফ্যাটি ফিশ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এগেইন সেগুলো নিতে হবে। যেটি ডক্টর সজল ভাই বারবার বলছেন, আমরা এগুলো সবই জানি, কিন্তু এটা হচ্ছে যে এক ধরনের রিফ্রেশিং জাতীয়, হ্যাঁ, আমরা বারবার স্মরণ করিয়ে দিচ্ছি যাতে আমরা আরো বেশি অবগত হতে পারি। এছাড়া আপনার যে প্ল্যান্ট বেস ফুড, প্ল্যান্ট বেস এখন ইদানিং ডায়েটের মধ্যে অনেক বেশি, সোশ্যাল মিডিয়াতে আপনি এগুলি অনেক দেখতে পাবেন, এবং প্ল্যান্ট থেকে যেগুলি আল্লাহ রাব্বুল আলমিনের দেওয়া যে সমস্ত খাবার দাবার, সেগুলি সেগুলি আপনারা সবাই জানেন যে কোনো সারপ্রাইজিং কিছু নেই। বিভিন্ন ধরনের ভেজিটেবলস বলেন, বিভিন্ন ধরনের লেগুমস বলেন, তারপর রেড মিটটা অনেক কিন্তু কমাতে হবে, হ্যাঁ। সে তার পরিবর্তে আমি যে কিছুক্ষণ আগে বললাম যে চিকেন, টার্কি বা ফিশ, এগুলো কিন্তু দিতে পারেন। এবং এগেইন সেই একই কথা, এক্সারসাইজ বলেন, হেলথি ওয়েট বলেন, তারপর স্মোকিং কুইট করা বলেন, অ্যালকোহল থেকে দূরে থাকা বলেন, স্ট্রেস থেকে রিডিউস করা বলেন, হ্যাঁ, এবং সেগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে। যেটি ডক্টর সজল ভাই বলেছেন যে এখন আপনি ডাক্তারের কাছে গেলেন, যে কোলেস্টেরলের মাত্রা আপনি দেখলেন, কোলেস্টেরলের ব্যাপারে ডক্টর সজল ভাই কিছুদিন আগেও একটা প্রোগ্রামে আমরা বলেছি যে মাত্রাগুলা কতগুলা থাকতে হবে, সেটি আগে বলিনি, তারপর আমি সজল ভাই জি, আনসারটা আরো জি, আবার আবার বলতে হবে সেটি। যেমন টোটাল কোলেস্টেরল, এটি খুবই সজল ভাই গত অনুষ্ঠানে একটা খুব সহজভাবে উনি আপনাদেরকে মনে করিয়ে দিতে চেয়েছেন। টোটাল কোলেস্টেরল 200, এবং এই 200 এর আপনাকে নিচে থাকতে হবে। এবং ব্যাড কোলেস্টেরলটা তারপর 200 এর অর্ধেক কি 100 এর নিচে থাকতে হবে। এটি আমি বলছি যাদের হার্ট ডিজিজ নাই, যাদের স্ট্যান্ড করানো হয় না, কিংবা হার্ট অ্যাটাক হয় না, হ্যাঁ, এদের ক্ষেত্রে রেগুলার লোকের। তারপর গুড কোলেস্টেরল, তারও ডক্টর সাদর ভাই বলেছেন খুবই সুন্দরভাবে নিমোনিকের জন্য, যেটা মনে রাখার জন্য অনেকটা প্রায় অর্ধেক, এগেন 100 এর অর্ধেক 50টা হচ্ছে যে ওমেনদের জন্য 50-র উপরে থাকতে হবে। এবং পুরুষরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বেশি ভালোবাসেন, এই জন্য যা যোগ করে বললাম যে আর একটু 40 একটু কম করে দিলে। এবং ট্রাইগ্লিসারাইড এগেন 150 নিচে থাকতে হবে। তো এখন যদি ডক্টর সজল ভাই বলেছেন যে এই মাত্রাটা যদি আপনার একটু এদিক সেদিক হয়ে থাকে, কিংবা কারো ধার প্রান্তে, কিংবা একটু প্লাস হয়ে গেছে, কিংবা অনেকের বেশি হয়েছে, এটা কিন্তু আমাদের একটু
একটু একটু ম্যানেজ করতে হবে কিভাবে কাকে কতটুকু ওষুধ দিতে হবে। এখন এই যে আমি যে বললাম, এটির সাথে আপনার অ্যানসেস্ট্রি কেমন, আপনার ফ্যামিলিতে হার্ট ডিজিজ আছে কিনা, কিংবা আপনার জেনেটিক্যালি কোনো ফ্যামিলিতে হার্ট ডিজিজ মানে জেনেটিক্যালি হার্ট ডিজিজ আছে কিনা। অনেকে হয়তো জানেনও না যে ওনার পূর্বপুরুষের কোনো হার্ট ডিজিজ ছিল কিনা, হঠাৎ হয়তো মারা গিয়েছেন, কিন্তু কি জন্য মারা গেছেন জানি না। কিন্তু এই জেনেটিক যদি আপনি মার্কার যদি এখন নির্ণয় করে থাকেন, তাহলে বোঝা যাবে যে আপনার জেনেটিক কম্পোনেন্ট আছে কিনা। যেটি ডক্টর সজল ভাই বলেছেন, এখন ধরে নিলাম আপনার টোটাল কোলেস্টেরল 210, ধরে নিলাম আপনার এলডিএল কোলেস্টেরল আপনার একটু বেশি 100, 110, 115, তাহলে ওষুধটা কিভাবে দেব? এবং সেটি নির্ভর করে আপনার এএসসিভিডি রিস্ক কিরকম। আমি আগেও বলেছি এএসসিভিডি হুম। হচ্ছে যে ওয়েস্টার্ন পপুলেশনের জন্য, আপনার জন্য ancestry, আপনার এথনিসিটি কি বাংলাদেশি বা সাউথ এশিয়ান, কিংবা আপনার ফ্যামিলির মধ্যে হার্ট ডিজিজ আছে, কিংবা আপনার কোনো জেনেটিক কম্পোনেন্ট আছে, এগুলোর উপর ভিত্তি করে তাহলে একটা পোর্টফোলিও সাজানো হয়ে থাকে যে ওষুধ কতটুকু দেওয়া লাগবে, কিরকম পোটেন্সি ড্রাগ দিতে হবে, এবং এগুলোর আপনার ডাক্তার সাহেবেরা আপনার অবশ্যই ঠিক। ফলো করবে। অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। তার মানে হচ্ছে যে আহ, ডাক্তার সেটা বিবেচনা করবেন যে ওনার এই কোলেস্টেরল কতটুকু হাই, এবং সেই অনুযায়ী উনি কি ধরনের লাইফস্টাইল মেনটেন করছেন প্রথমত সেগুলো চেক করে যদি আরো কিছু করা যায়, তার সাথে যোগ করা যায়, সেগুলো করার পরেও যদি না হয় তখন হয়তো বা ওষুধ লাগতে পারে, এবং সেক্ষেত্রে ওষুধ নিতে হবে। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, ছোট ছোট বিষয়। একটু আগে আপনি বলছিলেন যে রাতের খাবারটা একটু আগে খেতে, কিন্তু এমন আছেন না যে পেশাগত কারণে অনেকে অনেক রাতে ফেরেন, 12টায় ফেরেন, তো সেক্ষেত্রে হয়তো তার সম্ভব হয় না। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে এই দেরি করে মানে শোয়ার ঠিক অল্প সময় আগে খাবার খেলে সমস্যাটা কি, তার সাথে ঝুঁকিটা কিভাবে আসে, আর এছাড়া কি অন্য কোনো উপায় আছে কিনা, মানে আগে কিভাবে খাবে, উনি কি খাবারটা নিয়ে যাবে, পথে খাবে বা কি, মানে আসলে তো এগুলি তো আসলে অনেক বড় বিষয়, আমরা তো আমাদের তো বাঁচতে হবে। জি, জি। একই খুবই সুন্দর প্রশ্ন। প্রথমত আপনি যদি খাবারটা খেয়ে যদি দেখেন, আপনি যদি সাথে সাথে ঘুমিয়ে পড়েন, তাহলে আপনার যে ডাইজেশনটা হয় সেটি কিন্তু আপনার অনেক কম হবে। এবং এটি কম হলে আপনার এই যে আমরা যে বলে থাকি গ্যাস্ট্রাইটিস এর প্রবলেম, আমরা যে বলে থাকি অনেক সময় ব্লোটিং সেন্সেশন হয়ে থাকে, সেটি এক ধরনের সিমটম আছে। আচ্ছা, এখন এই ডাইজেশনটা যদি না হয়ে থাকে, তাহলে এটা আপনার শরীরে যে এটা ডাইজেস্ট যত তাড়াতাড়ি হবে সেটা আপনার শরীরের জন্য ভালো। সেটা যদি তাড়াতাড়ি না হয়ে থাকে, তাহলে আপনার কি হবে, সেই যে গ্লুকোজটা শরীরের মধ্যে অনেকক্ষণ থেকে যাবে। এবং এই সুগার এবং চিনির এটি কিন্তু একটা প্রত্যক্ষভাবে এটি ইকুয়াল হচ্ছে যে আপনার ফ্যাট। যত বেশি সুগার হবে, যত বেশি আপনার এই যে খাবারগুলো যদি আপনার ডাইজেশন ঠিক মতো না হবে, তাহলে এটা আলটিমেটলি কিন্তু এটা ফ্যাটে রূপান্তরিত হবে। সুগার যত বেশি হবে সেটি ফ্যাটে রূপান্তরিত হবে। তো ফ্যাট মানে হচ্ছে যে এটি খারাপ। তো এখন যেটি ডক্টর সাজু ভাই বলেছে, আমরা অনেক সময় রাত্রে কাজ করি, এখন বাসায় এসে হয়তো খেতে হয়। তো এখন আনফরচুনেটলি কিন্তু আমরা তো সেটি আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি হুম খাবেন কিনা। নিয়ম মতো হচ্ছে যে আপনি মিনিমাম শোয়ার 2 ঘন্টা আগে, মিনিমাম অন্তত 2 ঘন্টা হুম আগে হুম আপনার খাওয়া উচিত। কারণ আপনি যদি একটু আগে খেয়ে থাকেন, আপনি একটা অ্যাক্টিভিটিতে থাকবেন, এবং অ্যাক্টিভিটিতে থাকা মানে ডাইজেশনটা ঠিক মতো হবে, আপনি হুম হুম গ্যাস্ট্রিক থেকে আপনি মুক্তি পাবেন, এবং আপনার বিভিন্ন ধরনের আরো যে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে সেগুলি থেকে আপনি রক্ষা পাবেন। তো এটি আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি সেটাই। কাজের জায়গায় আপনি কি হুম হুম ডিনারটা নিয়ে যাবেন কিনা। জি, সেটাই। অনেক ধন্যবাদ। আর ঘুমের বিষয়টাও তো আছে তাই না, আপনি বলছিলেন যে একটা পর্যাপ্ত ঘুম দরকার, এর আগের অনুষ্ঠানে জি, আপনি খুব গুরুত্ব দিচ্ছিলেন ঘুমের বিষয়ে। এই বিশেষ করে হার্ট অ্যাটাক প্রতিরোধে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটা মানে নিশ্চিন্ত ঘুম, মানে এই ঘুমটার ব্যাপারে যদি আবার একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে, যেটা আজকে আমরা কথা বলছি বিনা ওষুধে কিভাবে হার্ট অ্যাটাক প্রতিরোধ করা যায়, তো ঘুমের বিষয়টা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। জি। ঘুমের এটি আল্লাহ রাব্বুল আলামিনের এক বড় একটা নিয়ামত। যারা ঠিক মতো ঘুমাচ্ছেন, এটির মতো নিয়ামত আর হতে পারে না। অনেক নিয়ামতের মধ্যে এটিও একটা। কিন্তু আনফরচুনেটলি আমরা অনেকে ঠিক মতো ঘুমাতে পারি না। সেটা স্ট্রেসের কারণে হয়ে থাকুক বা অন্য কোনো অ্যাংজাইটি বা যেকোনো কিছু হোক, হুম অনেকের ঘুম হয় না। কিন্তু এই ঘুমটা যাতে ঠিক মতো হয়ে থাকে, এটা পরিবারের সবাই একটু নজর দিতে হবে। সেটি আপনার যেভাবে যাতে ঘুমের কোনো ডিস্টার্ব না হয়ে থাকে, যার ঘুমের প্রবলেম হয়ে থাকে, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ এই ঘুমটা যদি ঠিক মতো যদি না হয়ে থাকে, অন্তত হুম 7 to 9 আওয়ার যদি ঘুম না হয়ে থাকে, শুধুমাত্র যে আপনি যে পরের দিন যে মুডি হয়ে থাকবেন, আপনার কনসেন্ট্রেশনের প্রবলেম হয়ে থাকবে, আপনার জি মেমোরিতে প্রবলেম
প্রবলেম হয়ে থাকবে, আপনার কগনিশন যে ডিক্লাইন করবে, আপনার কার্যক্ষমতা যে কমে যাবে, এমনকি যারা ড্রাইভিং করে থাকেন তাদের ক্ষেত্রে তো বিশাল ঝিক, অনেক ঝুঁকি। অনেক ঝুঁকি। এবং আপনারা জানেন সবচেয়ে বেশি আপনার এই যে আপনার ড্রাইভিং এর যে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সেটি কিন্তু এই 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 ধরনের প্রবলেমের জন্য। হ্যাঁ, তো সুতরাং ঘুমের কোনো বিকল্প নাই, এবং এই ঘুমটা যাতে ঠিক মতো হয়ে থাকে সেদিকে যেটা বলছি সেটি খেয়াল রাখবেন। ঘুম যদি কম হয়ে থাকে তার মানে কি স্ট্রেস হবে। স্ট্রেস মানে কি? স্ট্রেস ইকুয়াল আপনার কর্টিসল, মিনস এটা হচ্ছে স্টেরয়েড হরমোন। এই স্টেরয়েড হরমোন যখন বেড়ে যাবে তখন কি হবে? আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে, আপনার সুগার বেড়ে যাবে। আপনার সুগার ব্লাড প্রেশার যদি বেড়ে থাকে পরবর্তীতে আপনার কোলেস্টেরল বেড়ে যাবে, এবং অন এন্ড অন। এগুলো হচ্ছে যে ভিশাস সাইকেল, খুব খারাপ এক ধরনের লুপের মধ্যে আপনি পড়ে যাবেন। সেটাই, এটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে রক্ষা করে সেদিকে খেয়াল রাখতে হবে, এবং সেই সাথে সাথে আমাদের যার যেটা করা দরকার পরিবারের সহ সেদিকে খেয়াল রাখতে হবে, যাতে ওষুধের উপর যাতে ডিপেন্ড না করা যায়। সেটাই, অনেক ধন্যবাদ। আরেকটা কথা হয়তো মানে আমার মনে হয় যে আমি যোগ করতে পারি, সেটা হচ্ছে যে যারা ওভারওয়েট, যাদের ওজন অনেক বেশি, তাদের কিন্তু ভালো ঘুম হয় না। তারা হয়তো নাক ডাকেন, তাদের নেকটা অনেক মোটা। কাজে ওজন কমানোটা অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই। মানে ওজনটাকে সঠিক মাত্রায় রাখলে জি এই ঘুমটাও ভালো হবে। আমি একটু যোগ করলাম আপনার সাথে। জি তো এবার আরেকটা ওষুধ নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অ্যাসপিরিন। এটা একটা অনেক পুরনো ওষুধ, প্রাচীন ওষুধগুলোর মধ্যে অন্যতম অ্যাসপিরিন। এবং অ্যাসপিরিনের অনেক রকম কাজ আছে, কিন্তু যেটা আমরা দেখি কার্ডিওলজিস্টরা খুব স্বল্প মাত্রায় রোগীদেরকে অ্যাসপিরিন দেন এবং বলেন যে এটা খেতে থাকেন। মানে এমন বিষয় যে হয়তো সারা জীবনই খাবেন, অ্যাসপিরিনের একটা ওষুধ চলতে থাকে। এবং এটা আমরা অনেক সময় এমন দেখি যে শুধু কোলেস্টেরলটা একটু বেশি বা প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রেও যেমন দেওয়া হয়, আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু ব্লাড প্রেশারটা বেশি, অনেক ক্ষেত্রে বা একটু বয়সটা বেশি সাথে, ইত্যাদি নানা, বা পারিবারিক ইতিহাস আর থাকতে পারে। আমি জানি না, নিশ্চয়ই ডাক্তার যখন দেন তার কাছে তো রোগীর ইতিহাস থাকে, সেই বিবেচনাতে উনি ওষুধটা দেন, তাই না? তো সেক্ষেত্রে আমরা দেখি যে অ্যাসপিরিনটা বহুল ব্যবহৃত একটি ওষুধ, এবং বলা হয় এটি হার্ট অ্যাটাক প্রতিরোধ করে। আমাকে আমাকে যদি একটু ধরিয়ে দেন যে আসলে কিভাবে প্রতিরোধ করে, কেন এটা এত গুরুত্বপূর্ণ? এটা তো সরাসরি আপনি কোনো কিছু কমাতে দিচ্ছেন না, যে কোলেস্ট্রল কমবে, সুগার কমবে, ওজন কমবে, তা তো না। মানে কিভাবে এটা এত গুরুত্ব পায় অ্যাসপিরিনের ব্যবহারটা? জি, খুবই সুন্দর প্রশ্ন। এগেইন প্রথমত ডক্টর সজল ভাই আমাকে এটি নিয়ে একটা প্রোগ্রাম করার জন্য বলেছিলেন, খুব সম্ভবত 1 থেকে 2 বছর আগে, শুধু অ্যাসপিরিনের উপর। অ্যাসপিরিন কাদেরকে দেওয়া হয় না দেওয়া হয়, আপনারা যদি আর্কাইভে যান এটি পাবেন। একটা আমার কাছে মনে হয়েছে যে এটি খুবই সুন্দর প্রশ্ন। তো অ্যাসপিরিন একসময় আমরা মানে সবাইকে দিয়ে দিতাম, কিন্তু পরবর্তীতে রিসার্চে দেখা গেল যে যে অ্যাসপিরিন কিন্তু লিমিট করতে হবে, সবাইকে দেওয়া যায় না। এটি অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। পার্শ্ব প্রতিক্রিয়া বলতে আমি কি বোঝাচ্ছি? পার্শ্ব প্রতিক্রিয়া বলছে আপনার ইজিলি কিন্তু এটা গ্যাস্ট্রিক লাইনিং এ আপনার কিন্তু ব্লিডিং হতে পারে। যাদের আলসার আছে, যাদের গ্যাস্ট্রাইটিস আছে, তাদের ক্ষেত্রে আপনার এটি কিন্তু আরো খারাপের দিকে নিয়ে যেতে পারে। অনেক সময় দেখা গিয়েছে যে অনেক বয়স্ক লোকেদের অ্যাসপিরিনের কারণে হয়তো একটু ব্লিডিং এর প্রবলেমের জন্য অনেক কিছু দুর্ঘটনাও ঘটে গেছে, এই ধরনের দেখা যায়। তো অ্যাসপিরিন কখন আমরা ব্যবহার করে থাকি? অ্যাসপিরিনটা কিন্তু প্রথমত এটা একটা রেভলিউশনারি মেডিসিন। আমাদের কার্ডিওলজিতে অ্যাসপিরিনের একটা এত গুরুত্ব বহন করে যে বলার মতো না। যেমন আপনাদের ঘরে যাদের হার্ট অ্যাটাক হয়েছে বা বাইপাস হয়েছে, আপনারা দেখেছেন অ্যাসপিরিন লাইফ টাইম আপনারা খেয়ে যাচ্ছেন। কিন্তু ডক্টর সজল ভাই যেটা বলেছেন যে অ্যাসপিরিন আমরা অনেক সময় কারো যদি ডায়াবেটিস থাকে, প্রেশার থেকে থাকে, আমরা অনেক সময় দিয়ে থাকি। এগেইন সেটি ডাক্তার সাহেবেরা বিবেচনা করবেন কাকে কখন এই অ্যাসপিরিনটা দিবেন, কার জন্য এটা কতটুকু উপকারী সেটা ওনারাই ভালো জানবেন। তবে সোজা কথায় যাদের অনেক দিন ডায়াবেটিস আছে, অনেক দিন ব্লাড প্রেশার আছে, অনেক দিন কোলেস্টেরল আছে, হার্ট অ্যাটাক বা আমি সেগুলোর দিকে যাচ্ছি না, সেগুলো তো লাইফ টাইম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাসপিরিনটা দেওয়া হয়ে থাকে। যেটি ডক্টর সজল ভাই বলেছেন যে অ্যাসপিরিনটা কিভাবে কাজ করে, প্রথমে অ্যাসপিরিনটা হচ্ছে যে কি থ্রম্বোক্সিন ইনহিবিটর। থ্রম্বোক্সিনটা কি? থ্রম্বো মিনস এটা হচ্ছে যে ক্লটিং। ব্লাড যদি ক্লট হয়ে থাকে, আপনি দেখেন একটা প্লাম্বিং সিস্টেমে কোথাও যদি আপনার জমাট বেঁধে যায় ঠিক মতো পানি আর যাবে না। ঠিক তেমনি আমাদের শরীরের সিস্টেমটা, সার্কুলেশন সিস্টেমটা এরকম। যদি এটি কোনো অবস্থাতে যদি ক্লট ফর্ম হয়ে থাকে এবং সেই ক্লটটার জন্য ব্লাডটা ঠিক মতো সার্কুলেশন হবে না, এবং সেই সাথে সাথে এই ক্লটটা কিন্তু আবার যদি দ্রুত দ্রুত যদি আপনার সার্কুলেশনটা হয়ে থাকে, সেটি কোনো না কোনো জায়গায় সেটি
আপনার চলে যেতে পারে। সেটি কোথায় যেতে পারে? সেটি ব্রেনে যেতে পারে, বা কিডনিতে যেতে পারে, কিংবা পায়ে যেতে পারে, এবং সেটি তখন আপনার ডিবিটি বলেন, তারপর স্ট্রোক বলেন, বিভিন্ন কিছু করতে পারে। তো এই যাতে ক্লটটা যাতে না ফর্ম হয়ে থাকে, তখন সেই জন্য আমরা এই থ্রম্বোক্সিন ইনহিবিটরটা দিয়ে থাকি, অ্যাসপিরিন। তো এখন ধরুন আপনার ব্লাডটা সব জায়গায় তো সমানভাবে সার্কুলেশন হয় না। অনেক জায়গায় হয়তো আপনি আপনার ইনঅ্যাক্টিভিটির জন্য, আপনি যেমন রাত্রিবেলা ঘুমাচ্ছেন তখন ব্লাড সার্কুলেশন অনেক কমে যায়, আপনি হরাইজন্টালে আপনি শুয়ে রয়েছেন তখন ব্লাডের স্ট্যাসিস হয়ে থাকে, মিন্স প্রবাহটা অনেক কমে যায়। তখন আপনার যাদের একটু রক্তটা হয়তো ঘন, কিংবা আপনি ঠিক মতো পানি খাচ্ছেন না, তখন ব্লাড ভিসকসিটিটা মিন্স ঘনত্বটা আপনার অনেক বেড়ে যায়। এই সমস্ত অনেক কারণে কিন্তু আপনার এই ব্লাডটা তখন আপনার কম প্রবাহ হতে পারে। এই জন্য আপনারা দেখবেন ম্যাক্সিমাম সময় হার্ট অ্যাটাক বা স্ট্রোক এগুলো কিন্তু রাত্রিবেলা বেশি হয়ে থাকে, হ্যাঁ, কিংবা সকালের দিকে বেশি হয়ে থাকে, ভোরবেলার দিকে। তো এই স্ট্যাসিস, যাতে ব্লাডটা যাতে ঠিক মতো প্রবাহ হয়, যাতে কোনো না কোনো জায়গায় ছোট একটা যদি ক্লটও যদি হয়ে থাকে, তাহলে এই অ্যাসপিরিন বা থ্রম্বোক্সিন ইনহিবিটরটা তখন থ্রম্বাস মিন্স ক্লটটাকে যাতে বাস্ট করে দিতে পারে, যাতে আপনার ডিসলভ করতে পারে, সেটাই কিন্তু আপনার ভূমিকা রাখে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আমার মনে হয় যে আমরা যে বিষয়টা আলোচনা করতে চেয়েছি সেটা প্রায় পুরোটাই আলোচনা করেছি আজকের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ ভাগে শুধু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকের অনুষ্ঠান থেকে যদি আমরা কিছু বিষয় মনে রাখি, আমি যদি ডাক্তার মঞ্জুর মোর্শেদের কথা ধার করে বলি, যেমন লো জিআই ফুড, আপনারা দেখবেন যে আঁশযুক্ত খাবার, সেটা লো জিআই ফুড কিন্তু চালের মধ্যে দেখতে পারেন। আপনি যে পাউরুটিটা কিনছেন সেখানেও কিন্তু লো জিআই রুটি আছে কিন্তু। তো এইগুলি যদি আমরা বাছাই করে নেই তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হবে, অনেক উপকার হবে। এই জিনিসটা আমরা যদি শিখি যে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকা মানে আমার শরীরের জন্য ভালো, আমার অন্য কিছু জানার দরকার নেই। তারপরে ফাইবারযুক্ত খাবার, ফল পুরোটা খাবেন, শুধু ফলের রস না। মানে আমরা যদি ছোট করে বলি ট্রান্স ফ্যাট। আর দর্শক আজকে এই শব্দটা জেনে নিন, যাদের অনেকে জানা আছে আমি জানি, আমাদের দর্শকরা অনেক বেশি এডুকেটেড। সো ট্রান্স ফ্যাট, আপনি যখন একটা জিনিস কিনবেন, যে কোনো খাবার কিনবেন, সেটার গায়ে দেখুন, ইভেন আপনি যদি কি বলে পিনাট বাটার কিনতে যান, সেখানেও যদি দেখেন লেবেল করা আছে কিনা, ট্রান্স ফ্যাট আছে কিনা। ট্রান্স ফ্যাট থাকলে সেই খাবারটা কিনবেন না, কারণ ট্রান্স ফ্যাট ক্ষতিকর, শরীরের জন্য ক্ষতিকর, হার্টের জন্য ক্ষতিকর। তো এই বিষয়গুলো, তেল নিয়ে অনেক কথা আমরা বলি। আপনি কম দামি তেল যদি যান, ক্যানোলা অয়েলটা আপাতত নেন, অ্যাভোকাডো অয়েল আছে, অলিভ অয়েল আছে, তো ইত্যাদি বিষয় আছে। ব্যায়ামটা করি, আসুন আমরা সবাই মিলে একটু একটু ব্যায়াম করা শুরু করি। অনেক ডিভাইস পাওয়া যায়, সেগুলো দিয়েও করতে পারেন, নানাভাবে করতে পারেন। তো এগুলি নিয়ে যদি করি, আমাদের যে ঝুঁকি, আমাদের বাংলাদেশিদের মধ্যে যে হার্ট অ্যাটাকের ঝুঁকি এত বেশি, আমরা ওষুধ দিলে অনেক সময় নিতে চাই না, বলি যে এত ওষুধ কেন দিচ্ছে, ওষুধ ছাড়া কেন হবে না। ওষুধ ছাড়া তো অবশ্যই হবে, কিন্তু আমরা তো ওষুধ ছাড়া হওয়ার জন্য যেগুলি দরকার সেটা তো আমরা করছি না। কাজে আমরা জানি, কিন্তু আমাদের জ্ঞানের কিন্তু ঘাটতি নেই। এটা মানে আমি বলবো না যে আপনারা জানেন না, আমি দেখেছি সবাই জানেন, তারপরও সিগারেট একটা টানতেন, কিন্তু আপনারা, তো এটা হলো সমস্যা। তো জীবনযাত্রা প্রণালীতে আসলে এই স্বাস্থ্যকর অভ্যাসগুলোকে গড়ে তুলতে হবে। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে আবারও ধন্যবাদ এত স্বল্প সময়ের নোটিসে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতেও আমরা আপনাকে এভাবেই পাবো। দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।